তো যাই হোক, আমরা অনেকদিন পর এই গোধূলি আড্ডাতে ব্যাক করলাম। তো আজকে আমার সাথে স্নেহা আছে। আমি স্নেহা, এবং আমাদের আজকের যিনি অতিথি, তার কাজ আপনারা অনেকেই দেখেছেন এবং খুব অ্যাপ্রিসিয়েটও করেছেন। তো তাকে আমি কিভাবে ইন্ট্রোডাকশন করবো আমি ভাবছি। কারণ আমি যখন কলেজে উঠি সেই সময় একটি আমি ছবি দেখেছিলাম, এবং সেই ছবির ভিজুয়ালস আমাকে প্রচন্ড রকম ভাবে মানে টেনেছিল। এবং তার পরবর্তী আমি স্নেহা একসাথে গিয়ে আরেকটি ছবি দেখেছিলাম, সেই ছবিটার নাম অব্যক্ত। এবং তারপরে তার ব্যাপারে আমি আরো জানতে পারি আর কি। তো আজকে যে মানুষটা আমাদের সাথে আছেন, তার নাম হচ্ছে সুপ্রতিম ভোল। আমাদের সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল। সুপ্রতিম দা, তোমাকে আমাদের গোধূলি আড্ডাতে ওয়েলকাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর Thank you. কামিং। Thank you. তো তুমি এখন মানে কেমন আছো? তুমি কি কলকাতাতে আছো এখন? না, আমি এখন কলকাতায় নেই, আমি বম্বেতে আছি। হ্যালো, শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে বম্বেতে হ্যাঁ হ্যাঁ, আছি, শোনা যাচ্ছে। কলকাতাতে নেই। ওকে। আচ্ছা আচ্ছা। তো আমি শুরুতে যেটা দিয়ে আর কি আহ, কথা বলতে চাই, এই যে তোমার ছোটবেলা থেকে একটা যে জার্নিটা, এই যে আহ, তুমি ফিল্ম স্কুলে পড়াশোনা করেছো এবং তার আগের একটা তোমার যে জীবন আছে, তুমি সেন্ট জেভিয়ার্স থেকেও পড়েছিলে। তো এই এই পুরো জিনিসটা কিভাবে হলো, মানে এই ছোটবেলা থেকে তোমার যে এই ফিল্ম স্কুলে আসা অবধি, এইটা নিয়ে একটু যদি যদি তুমি একটু বলো আর কি। মানে একদম ছোটবেলা, মানে তুমি কি শুরু থেকেই খুব মানে ডিটারমাইন ছিলে যে তুমি এই এই প্রফেশনটাকে চুজ করবে? মানে অনেকেই হয়তো থাকেন, আবার অনেকে হয়তো সেই জিনিসটা আগে থেকে নিয়ে আসে ভেবে। তো আমি সেই দিক থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এই বা কোয়েশ্চেনটা আর কাউকে কি। দেখে মানে ইন্সপায়ার্ড তোমার হয়। কি শুরু থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমার আমার জার্নিটা খানিকটা শুরু হয়েছে কলেজ লাইফ থেকে। যখন তার আগে কেউই, মানে আমি তো একদমই কখনো ভাবিনি যে আমি সিনেমাটোগ্রাফি প্রফেশনে কখনো পা রাখবো। বেসিক্যালি বন্ধুদের সাথে ট্রেকিং এ যেতে যেতে আমার ফটোগ্রাফির প্রতি আকর্ষণ বাড়ে। তারপরে ফটোগ্রাফিটা আমি প্যাশন হিসেবে মানে প্যাশন হিসেবে করতে শুরু করি, শিখিনি তখনও, নিজেই করতে শুরু করি, নিজের ভালো লাগার জায়গা থেকে কন্টিনিউ করতে শুরু করি। তো সেটা কিছুদিন চলার পর আহ, যখন ট্রেকিং এর তো প্রত্যেক বছরই আমরা করতাম। এখন ট্রেকিং এ যেতে গেলে তো একটা খরচার ব্যাপার থাকে, একটা টাকার ব্যাপার থাকে, সেটা কখনোই আমাদের বাড়ি থেকে, আমি যেরকম পরিবারে বড় হয়েছি আর কি, সেখানে ট্রেকিং করতে যাওয়া বা তার পেছনে যে একটা কস্ট জড়িয়ে আছে সেটা কখনোই সম্ভবপর ছিল না। আহ, ইচ্ছা, মানসিকতা, সম্ভবতা, যাই বলুন না কেন সেটা, যাই বলতে যাই না কেন, সেটা কখনোই পসিবল ছিল না। তো সেখান থেকে আমার মনে হয় যে একটা বন্ধুদের থেকে একটা আমি খুব পেয়েছিলাম, বন্ধু কাম দাদা সবাই আমার, যাদের সাথে আমি ট্রেকিং এ যেতাম। তো তাদের মাঝখানে একজন আমাকে একটি টেলিভিশন চ্যানেলে ইন্ট্রোডিউস করিয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার জন্য। তো সেটা করতে গিয়ে আমি রিয়েলাইজ করি যে আমি এতদিন ধরে সিনেমাটোগ্রাফি, এতদিন ধরে যেটা ফটোগ্রাফি নিজে করছিলাম, সেটা সবই স্টিল ইমেজেস বা স্টিল ফটোগ্রাফি যেটা আমরা বলে থাকি। তো টেলিভিশন চ্যানেলটায় হুম। কাজ করতে করতে আমি রিয়েলাইজ করি যে ক্যামেরাটা মুভ করে। তো কারণ সেটা ভিডিও ক্যামেরা এবং লাইভ রেকর্ডিং হয়, ভিডিও রেকর্ডিং হয়, সেটা আমার নিজের চোখের সামনে কিভাবে হয় সেটা হতে দেখা। তো সেটা করতে গিয়ে, সেটা সেটা যে খুব বেশি দিন কন্টিনিউ করেছি তা নয়, কারণ টাকাটা ছিল, মানে কাজটা ছিল সাময়িক, কারণ ট্রেকিং এর জন্য টাকার দরকার ছিল। তো আবার যখন ট্রেকিং কমপ্লিট হয়ে যায়, আবার আমি গ্রাজুয়েশন লাইফে ফিরে যাই, পড়াশোনা জীবনে ফিরে যাই, কিন্তু কোথাও না কোথাও এটা ট্রেস মাথায় থেকে যায়। এবং গ্রাজুয়েশনের পর যখন আমি আবার চিন্তা ভাবনা করতে শুরু করি যে কি করব না করব, তখন আহ, ওই
কর্মরত অবস্থায়, টেলিভিশন চ্যানেলে কর্মরত অবস্থায় কিছু ভালো মানুষের সাথে পরিচয় হয় এবং তারাই আমাকে প্রথম অ্যাডভাইস দেয় যে যদি তোর সত্যিকারের ভালোই লেগেই থাকে তাহলে ক্যামেরা নিয়ে পড়াশোনা করা বা ক্যামেরা নিয়ে এগোনো, তাহলে সেটাই কেন আরো বেশি পড়াশোনা করছিস না বা আরো বেশি ডিটেলে ঢুকছি না। তো তাদের কাছ থেকেই প্রথম শুনি আমি ফিল্ম স্কুলের কথা। তার আগে আমি জানতাম না ফিল্ম স্কুল কি, কোথায় পরীক্ষা দেওয়া হয়, কি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, সেগুলো কিছুই আমি জানতাম না। তো গ্রাজুয়েশনের পর 1 বছর আমি চিত্রবাণী লাইব্রেরিতে পড়াশোনা করি। সকাল থেকে সন্ধে অবধি টানা যেরকম রেগুলার পড়াশোনার জীবন হয়ে থাকে সেরকম পড়াশোনার জীবন নিয়েই আমি চিত্রবাণী লাইব্রেরিতে 1 বছর পড়াশোনা করি এবং পড়াশোনা করতে করতে প্রথমবার ফিল্ম স্কুলের পরীক্ষা দেওয়া। তো অবভিয়াসলি সে বছর তো জানতাম না কি জিজ্ঞেস করবে না করবে, জাস্ট পরীক্ষাটায় বসেছিলাম। তো পরপর 4বার আমি অ্যাটেম্প্ট করি, কারণ অল ওভার ইন্ডিয়াতে জেনারেল সিট ফিল্ম স্কুলে মানে এফটিআই তে হচ্ছে অনলি 6টা। অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা দেয়, মানে তখন দিত, এখন হয়তো বেড়ে গেছে সংখ্যা। তখন পার স্ট্রিম ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং অ্যান্ড এডিটিং, 4টে মেইন স্ট্রিম যেটা আছে তার ভেতরে কম্পিটিশন সব থেকে বেশি ছিল সিনেমাটোগ্রাফিতে। অবভিয়াসলি ডিরেকশনেও ছিল, এডিটিং এও ছিল, বাট সিনেমাটোগ্রাফিতে কম্পিটিশন আমার মনে হয় সব থেকে বেশি। এবং সিট মাত্র 6টা। তো আমার 4 বছর প্রত্যেক বছর অ্যাটেম্প্ট নিতাম, কোনো না কোনো কারণে হয়তো হতো না। 4বারের বার আমি ক্লিয়ার করি এবং এই আর কি, মানে বিষয়টা নিয়ে খুব যে কারুর থেকে হ্যাঁ অবশ্যই আমার মনে হয় এইখানে এই পুরো এইটুকু জার্নির ভেতরে একটা মানুষের কথা, মানুষ তিনি এখন আর বেঁচে নেই, একটা মানুষের কথা বারবার আমার মানে এই জার্নিটা এই কয়েক বছরের মধ্যে আমার একজনের কথা বারবার ভীষণ মনে পড়ে। সেটা হচ্ছে আমার যার কাছে, যার বাড়িতে আমি মাঝে মাঝে যেতাম এবং ভীষণ ভাবে আমাকে স্নেহ করতেন এবং হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন ফটোগ্রাফির ক্ষেত্রে। তিনি হচ্ছেন প্রণব বসু স্যার। প্রণব বসু স্যার নানান শারীরিক জটিলতার কারণে উনি আমাদের মধ্যে আজকে আর নেই, কিন্তু ওনার ছেলে পুবারন আজকে খুবই সাকসেসফুল একজন ফটোগ্রাফার, বহু অ্যাওয়ার্ডও জিতেছে। এবং আজকে মনে হয় প্রণব বসু স্যারের অনেকটা অবদান রয়েছে আমার আজকে যে সিনেমাটোগ্রাফিতে আমি বিশ্বাস করি বা করে চলেছি বেশ কিছু বছর ধরে, তার পেছনে আমার মনে হয় এই মানুষটার বেশ খানিকটা অবদান আছে। কারণ প্রণব বসু যে ধরনের ছবি তুলতেন, তুলতেন তো অনেক রকম ছবি অবভিয়াসলি, বাট ওনার প্যাশন ছিল থিয়েটার ফটোগ্রাফি। ওনার প্যাশন ছিল লো লাইটে কিভাবে খুব ভালো থিয়েটার ফটোগ্রাফি করা যায়। মানে কলকাতার বুকে, কলকাতার বুকে এবং বাইরেও উনি বহু বড় বড় থিয়েটার, মানে নাট্যকার, নাটকের যারা বিখ্যাত লোকজন কলকাতাতে, মানে সেটা মানে নান্দিকার থেকে শুরু করে উষা গাঙ্গুলির গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা নাটকের দেবেশ রায়, ওনার গ্রুপের বহুরূপী যেটা, প্রত্যেকটা গ্রুপেরই ওনার বহু দিনের এক্সপিরিয়েন্স লো লাইটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি করা। এবং সেটা থেকে আমার জানা, শেখা, চাক্ষুষ দেখা, যেটা দেখলে আমার মনে হয় শেখাটা অনেকটাই পরিপূর্ণতা পায় রাদার দেন বই পড়ার থেকে। সেইটা আমার হয়েছে ওনার সঙ্গে থেকে। তো হ্যাঁ মানে আর এটার আগে একটা জীবন আমার ছিল, যেটা এই মুহূর্তে আমার আর সেরম ভাবে স্কুল লাইফের পর, হাই সেকেন্ডারি লাইফের পর আর আমার কন্টিনিউ করা হয়নি। সেটা হচ্ছে আমি একটা সময় মানে রেগুলার বেসিসে অধ্যাবসায় দিয়ে আমি পেন্টিংটা শিখেছি, কিন্তু সেটা এখন আর পারসিউ করা হয় না। মানে নানান ইয়েতে আমার
অনেক কিছু মানে পরীক্ষার রেজাল্টই হোক আর সার্টিফিকেটই হোক আর বিভিন্ন আঁকাই হোক, ছোটবেলায় বহুবার বাড়ি বদলানো হয়েছে এবং আমিও বহু জায়গা পরিবর্তন করেছি বিভিন্ন এই আহ, যতদিন ধরে আর কি এই এর সাথে জড়িয়ে আছি, এই কর্ম এবং এই পড়াশোনার সাথে, যার কারণে এখন নানা ইয়ের কারণে সেটা হয় না। কিন্তু যেটা শিখেছি, যেটা রং সম্পর্কে এবং তুলির টান সম্পর্কে বা লাইন্স সম্পর্কে যে জ্ঞানটা তৈরি হয় পেন্টিং এর সাথে সাথে, সেইটা এখন আমাকে প্রচন্ড ভাবে হেল্প করে ইন টার্মস অফ সিনেমাটোগ্রাফি। এইটা বোধহয় আমার মানে আউট অফ সিলেবাস ছিল, আমি তোমাকে জিজ্ঞাসাই করতাম হ্যাঁ যে সিনেমাটোগ্রাফির সাথে মানে পেন্টিং এর অনেকের একটা মানে একটা পারসেপশন আছে, মানে অনেকে অভিনেতা হিসেবে যারা হুম বলেন তারা হয়তো বলেন যে খুব গল্পের বই বা কবিতা পড়াটা খুব উচিত, কারণ তাতে করে তাদের যে ভোকাল পাওয়ারটা বা সেখানে ভিজুয়ালটা, হ্যাঁ। বলার যে ধরন, হ্যাঁ সেগুলো কোথাও ডেভেলপড হয়। তো আমি তোমাকে জিজ্ঞাসাই করতে চাইছিলাম যে তোমার কি কোনোদিন ছোটবেলাতে কোনো রকম আঁকার প্রতি বা কোনো রকম ভাস্কর্য বা এই ধরনের যে ক্রাফটের প্রতি কোনো রকম তোমার ইন্টারেস্ট ছিল কিনা? তো তুমি বললে এই জিনিসটা আর কি। তো হ্যাঁ, সেটা বহু বছর ধরে ছিল, 1-2 বছর না, আমি প্রায় টানা 7 বছর পেন্টিং এর সাথে খুব ওতপ্রোতভাবে ওকে। জড়িয়ে ছিলাম। গভর্নমেন্ট আর্ট আর্ট কলেজের বিভিন্ন প্রফেসরদের কাছে, আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়িনি, কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজের বিভিন্ন প্রফেসরদের সাথে আমার বাবার খুব ভালো পরিচয় ছিল, সেই সূত্রে তারা বাড়িতে আসতেন, আমাকে আঁকা শেখাতেন এবং বহু বছর তাদের সংস্পর্শে থেকেছি এবং তাদের আঁকা এখনো আমার বাড়িতে রয়েছে, আমার কলকাতার বাড়িতে। এবং আমার আমার একটা জিনিস ভীষণ মনে হয় এবং আমার যেটা জীবনের আমার মনে হয় খুব বড় একটা পাওয়া এখন অবধি, সেটা হচ্ছে আম, সঠিক গুরু বা সঠিক শিক্ষক বা সঠিক মানুষজন যারা আমার মানে প্রচন্ড ভাবে শ্রদ্ধেয়, প্রবল ভাবে শ্রদ্ধেয়, তাদের কাছ থেকে আমি তাদের সান্নিধ্য পাওয়া, তাদের কাছ থেকে জানা, তাদের সাথে দিন কাটানো, এই জিনিসগুলো আমাকে মনে হয় কোথাও না কোথাও ভীষণ ভাবে ভেতরে ভেতরে সমৃদ্ধ করেছে। হুম। হুম মানে হুম। তুমি যখন পেন্টিং করতে ছোটবেলায় বলছো, তখন কি মানে সাইমালটেনিয়াসলি তোমার ফটোগ্রাফিটাও তুমি ওদিক থেকে না, চালাচ্ছো, না, না, নাকি তার না, না। পরবর্তীকালে সেটা? ফটোগ্রাফি আমার কাছে অনেক অনেক পরবর্তী জীবনে এসছে, মানে আচ্ছা। ফটো, তখন তো ডিজিটাল ফটোগ্রাফি ছিল না, তখন ম্যানুয়াল ফটোগ্রাফি ছিল। আমি ম্যানুয়াল ফটোগ্রাফি যখন করতে শুরু করি, সেটা সাথে পেন্টিং করা এর সাথে অন্তত 8 থেকে 10 বছরের গ্যাপ আছে, আচ্ছা। 7-8 বছরের গ্যাপ তো ডেফিনেটলি আছে। আচ্ছা, মানে সেটা অনেক তারপরে পরে তারপরে। পরবর্তীকালে, হ্যাঁ পরবর্তীকালে আমি যখন প্রথমবার পরীক্ষা দিয়ে আমি যখন ফিল্ম স্কুলে চান্স পাইনি, সে সেই বছর আমি ডিসাইড করি যে আমি আর কলকাতায় থাকবো না, আমি পুনায় চলে যাব, পুনাতে থেকে পুনায় পরীক্ষা দেব। কারণ কলকাতা শহর থেকে সামহাও মন উঠে গিয়েছিল ওই ওই সময়টায় আর কি। এবং পুনা শহরটাও এত এত সুন্দর, এত সবুজ এবং ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা, তো আমার মনে হয়েছিল যে আমি এখানে থাকলে হয়তো মেবি হয়তো জীবনটা অন্যরকম হতে পারে। তো সেই সূত্রে আমি পুনায় চলে যাই এবং পুনাতে গিয়ে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে, পুনাতে একটি কলেজ আছে যেটা নাম হচ্ছে ফার্গুসন কলেজ। ফার্গুসন কলেজ হুম হুম। ফিজিক্স অনার্সের সাথে ফিজিক্স অনার্সের সাথে তখন ফটোগ্রাফি অ্যাজ আ পাস সাবজেক্ট অফার করতো এবং তার প্রফেসররা যারা ওই কলেজে পড়াতেন, তারাই বম্বে ইউনিভার্সিটির আন্ডারে একটা কোর্স ফটোগ্রাফিতে ওনারা কন্ডাক্ট করতেন সন্ধ্যেবেলা, ইভিনিং এ। তো সেই কোর্সটাতে আমি 1 বছর, যখন এফটিআই তে চান্স পাচ্ছি না, তখন আমি ওই 1 বছরের একটা কোর্স করেছিলাম এবং সেই ব্যাচে আমি ফার্স্ট ক্লাস থার্ড হই। এবং তখনও আমি মানে ফটোগ্রাফি করার ইয়েতে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি, ছবি তুলেছি। আম, তো সেটাও একটা মানে জার্নি বেসিক্যালি। তারপরে আমি মানে ফিল্ম স্কুলে ঢুকি। আচ্ছা, মানে তোমার কি ফিজিক্স ছিল অ্যাজ আ সাবজেক্ট হিসেবে, নাকি তুমি না, মানে হায়ার ওখানে সেকেন্ডারি তোমার? অব্দি সায়েন্স ছিল।
হাই সেকেন্ডারি আচ্ছা অব্দি সায়েন্স ছিল, তারপরে সায়েন্স ছিল না। আচ্ছা। ফিজিক্সের না সাথে অনেকে মানে ফটোগ্রাফি আমি শেখানো, আমি পার্সোনালি যেহেতু কম্বিনেশনটা পড়াই, একদম। হুম। মানে আমি পার্সোনালি যেহেতু পড়াই, আমি সেই সূত্রে আমি একটা জিনিস বলি এখানে, মানে অনেকে আমি দেখেছি যারা সায়েন্স পড়ে বা সায়েন্স নেবে বলে ভাবে, তারা অনেক সময় কি ওই একটা দিকে খুব ফোকাস থেকে বাকি দিকে খুব একটা তাদের কি বলে ওটাকে সময় দিতে পারে না। মানে আমার অনেক স্টুডেন্টদেরকে আমি দেখেছি বা আমার বন্ধুদের অনেক সময় দেখেছি। তো তুমি তাহলে এই এই মানে তোমার যে সময়টার কথা তুমি বলছিলে একটু আগে, তুমি মানে সেটাকে ব্যালেন্স করতে কিভাবে? মানে এই যে মানে কারণ সায়েন্সের মানে যে কোনো সাবজেক্টে তুমি যখন সাবজেক্ট চুজ করো, তোমার একটা প্রেশার তো থাকবে সেটার একটা, এবং তার হুম। সাথে সাথে তুমি ধরো পেন্টিং করছো বা সেটা নিয়ে তোমার একটা পড়াশোনা হচ্ছে, তুমি সেইটা জানছো, তুমি সেটা শিখছো, সেটার পিছনে একটা সময় দিতে হচ্ছে তোমাকে, এবং তার পাশাপাশি ধরো একটা টিউশন চলছে তোমার। তো এইগুলোকে তুমি মানে আহ, মানে ব্যালেন্স করতে কিভাবে সেই সময়ে? না, ফটোগ্রাফি যবে থেকে আমি পড়া শুরু করি সেদিন থেকে আর কোনো আমি মানে পেছন দিকে আর ঘুরে তাকাইনি। মানে তখন আর কোনো ব্যালেন্সিং বলে কোনো ব্যাপার ছিল না, তখন শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল যে আহ, এই সাবজেক্টটা জানতে হবে, এই সাবজেক্টটা শিখতে হবে এবং এটাকে নিয়ে এগোতে হবে। না আমি বলছি ধরো তুমি যখন 11-12 এর কথা আমি বলছি, যখন ধরো তখন তো তুমি বললে তুমি পেন্টিং করতে আর কি হ্যাঁ, সেই সেটা সময় নাকি? সেটা তখন সাইড বাই সাইড, হ্যাঁ সেটা তখন সাইড বাই সাইড চলেছে হুম আর হুম কি। হুম। যেরকম ভাবে মানে বাংলা মানে বাঙালি পরিবারে হ্যাঁ, একটা ব্যাপার আছে না, যে শখে একটা যে করে, হ্যাঁ। ছেলে হলে তবলা শিখতে হবে, মেয়ে হলে গান শিখতে হবে বা নাচ শিখতে হুম। হবে। তো বাবা সেখানে যেহেতু প্রচুর আর্ট কলেজে বন্ধু বান্ধব বা প্রফেসররা ছিলেন, তাদের সাথে বাবার বন্ধুত্ব ছিল। তো সেই রেসপেক্টে আমার মনে হয় আমি পেন্টিং এর সাথে খানিকটা জড়িয়ে পড়েছিলাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলাম। আচ্ছা বুঝতে ধরো, পারলাম। মানে এই যে তোমার পুরো পেন্টিং, তারপরে ধরো ফটোগ্রাফি, দেন তারপরে সিনেমাটোগ্রাফি, তারপরে আমরা দুজনেই একটা সিনেমা দেখে যে বলছিলাম খুব ভালো লেগেছিল এবং খুব মন টেনেছিল, যেটা হলো তোমার মানুষ মুকুল পালের, মানুষদার যে সিনেমাটা, যেটা তুমি অ্যাক্টিং করে এই সিনেমাটোগ্রাফি করেছিলে, সহজ পাঠের গপ্প। ওই যে একটা গ্রাম বাংলার ছবি, এত সুন্দর একটা ভিজুয়াল, ওই যে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে একটা, ওই মানে বৃষ্টি পড়ছে, ওই পুকুরে একটা সুন্দর একটা ভিজুয়াল এসছে। ওই ওই যে জার্নিটা মানে কিভাবে এলো তুমি, মানে মানুষদের সাথে মানে কিভাবে কানেক্ট করলে, বা কিভাবে তুমি জিনিসটাকে আহ গ্রো আপ করলে? তো আমার যেটা ভীষণভাবে মনে হয়েছে সেটা হচ্ছে শুধু সহজ পাঠের গল্প নয়, যে কোনো ছবির ক্ষেত্রেই আমার আমার যেটা কানেকশনের পয়েন্ট থাকে সেটা হচ্ছে গল্পের স্ক্রিপ্ট। হুম। তো সহজ পাঠের গল্পের স্ক্রিপ্ট মানুষ যেভাবে লিখেছিল, যেভাবে আমাকে ন্যারেট করেছে এবং আমি যতবারই পড়েছি, তাতে আমার সামনে অবভিয়াসলি কিছু ভিজুয়ালস ভেসে ওঠে। কারণ আমি নিজেও আহ, সেই রেসপেক্টে বড় হয়তো হয়েছি কলকাতাতে, কিন্তু বাবার দিক এবং সবকিছু গ্রামের দিকে, আমাদের গ্রাম মেদিনীপুরে। তো সেই সূত্রে আমার একটা নিবিড় যোগাযোগ ছোটবেলা থেকেই, চিরকালই, এখন সময় হয় না ঠিকই, কিন্তু বরাবরই ছোটবেলা থেকে একটা ছিল যে আম, গ্রাম বাংলার জীবন সম্পর্কে একটা সচেতন থাকা। সেই হুম। রেসপেক্টে আমার মনে হয় সহজ পাঠের গপ্পর ভিজুয়ালস কিছু সেইটা থেকে ডেভেলপ করেছে। এন্ড অবভিয়াসলি যখন আমরা রেকি করি, যখন আমরা লোকেশন ঘুরে ঘুরে খুঁজে বার করি কোথায় কোথায় শুট করা যেতে পারে, তো তখন তো একটা ভিজুয়াল চোখের সামনে। বাট আমার মনে হয় সহজ পাঠের গপ্প সিনেমাটোগ্রাফি থেকেও আহ, আমার ফটোগ্রাফি শিক্ষা সহজ পাঠের গপ্পে অনেক বেশি জড়িয়ে আছে। কারণ সেই রেসপেক্টে সহজ পাঠের গপ্প হচ্ছে আমার প্রথম ছবি যেটার স্ক্রিপ্ট আমি পড়ি। হুম। যদিও শুট একটু কয়েকদিন পিছিয়ে যায় কারণ ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিল বলে। তার মাঝখানে আমি একটি ছোট ছবি শুট করেছিলাম চোরাবালি বলে, সেটা শুট কলকাতায় হয়েছিল। কিন্তু প্রিপারেশন এবং ছবি ডেভেলপমেন্ট, যেটা বলতে যেটা বোঝায় প্রেপ, রেকি, ডিসকাশন, মানে মানস মুকুলের পালের সাথে আমার ধারণা, আমি প্রিপারেশন টাইম হচ্ছে 8 মাস, আমার যতদূর এখন মনে পড়ছে। কারণ আচ্ছা। সালটা ছিল 2014-15।
সেই সময় 8 মাস সময় আমরা স্পেন্ড করেছি শুটে যাওয়ার আগে। তো আচ্ছা। তো সেই ডেভেলপমেন্টটা আমার মনে হয় কোথাও না কোথাও ফ্রেমে বোঝা যায় বা ধরা পড়ে। এবং বুঝতে পেরেছি। ছবিটার একদম শেষে দুই ভাই যে সিনগুলো আছে, সেই জায়গাটা হুম। ওটা আমার শুট করা নয়, ওটা মৃন্ময়ের শুট করা, কারণ সেটা আমার আর সময় হয়নি শুট করার। এছাড়া মাঝখানে একটা সিন আছে যেটা আম, স্বপ্নের দৃশ্যটা যেখানে পোলাও খাচ্ছে, হুম হুম হ্যাঁ। বাচ্চাটি পোলাও খেতে গেছে, হুম 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 সেই হুম হুম। পার্টিকুলার সিনটাও আমরা সেদিন শুট করতে পারিনি যেদিন আমি শুট করতে গিয়েছিলাম, কারণ সময়টা বর্ষাকাল ছিল এবং লাইট জ্বালার সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ লক্ষ পোকা এসে শুট বন্ধ করে দেয়। হ্যাঁ, যার গ্রামের দিকে কারণে যেতে হয়। আমাদেরকে, হ্যাঁ, তো যার কারণে আমাদের সেই সিনটা শুট করা হয়নি এবং পরে মৃন্ময় সেই সিনটা শুট করেছে। এছাড়া বাকি পুরো ফিল্মটাই মানে অলমোস্ট 85 to 90% ছবিটাতে যা যা কিছু রয়েছে, এটা আমার মনে হয় আমার সিনেমাটোগ্রাফির জার্নির থেকেও আম, আমার ফটোগ্রাফি এবং আমার পেন্টিং এর প্রতি যে আন্ডারস্ট্যান্ডিং অর পেন্টিং এর প্রতি যে আহ, যতটা বুঝি বা যতটা আয়ত্ত করতে পেরেছি, তার একটা রিফ্লেকশন সহজ পাঠের গপ্পে খানিকটা পড়েছে। না, হুম এখানে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আর কি, এবং মানে এখানে অনেকে বলেন একটা কথা যে আহ, মানে এমন অনেক মানুষ হয়তো এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন যারা হয়তো ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি সেই অর্থে। মানে বিভিন্ন ক্ষেত্রে তারা হয়তো কেউ ডিরেকশনে আছেন, কেউ এডিটিং এ আছেন, কেউ হয়তো সিনেমাটোগ্রাফিতে আছেন, বা কেউ হয়তো মানে ইভেন মানে আমি অ্যাক্টারদের ক্ষেত্রেও বলছি, সবাই যে হয়তো তারা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বা হয়তো ড্রামা নিয়ে তাদের হয়তো তাদের একটা দীর্ঘদিন পড়াশোনা করে তারা হয়তো তারপরে এসেছেন, এমন অনেকে আসেননি। তো তোমার কি কোথাও গিয়ে এটা মনে হয় যে আহ, মানে অনেকে বলে এই জিনিসটা যে একটা ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড থাকলে তার একটা সিনেমা দেখার যে বোধ বা সেখানে একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, সেইটা কোথাও গিয়ে একটা একটা তুমি যখন ছবি বানাচ্ছ সেখানে সেটা কিছুটা একটা এডেড অ্যাডভান্টেজ তোমাকে তৈরি করছে। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ চার দেওয়ালের মাঝখানে যতদিন সিনেমাটোগ্রাফি বা সেটা ডিরেকশন হোক বা যে ফিল্ডেই পড়াশোনা করছি না কেন না আমি, তখন তার একটা সেলফ গ্রোথের জায়গা তো থাকেই। ফিল্ম স্কুল, মানে আমার সেখানে আমার যেটা ধারণা, ফিল্ম স্কুলের কনসেপ্টটা যেটা আমার ধারণা এবং আমি যেটা পেরেছি বুঝতে, সেটা হচ্ছে ফিল্ম স্কুলটা কমপ্লিটলি হচ্ছে একটা সেলফ অ্যাওয়ারনেস, সেলফ গ্রোথ, সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ইন টার্মস অফ সিনেমা। হুম। যত বেশি পড়া, কাইন্ড যত অফ বেশি স্কুলের সিনেমা মতন। দেখা, যত বেশি সিনেমা দেখা, সিনেমার বই পড়া বা আলোচনা করা বা হুম সিনেমা নিয়ে বা ক্যামেরা নিয়ে নাড়াঘাটা করা, এটা পুরোটাই একটা নিজের পার্সোনাল জার্নি, পার্সোনাল গ্রোথের জায়গা। কারণ এটা তো আর মানে সেরকম ভাবে কোনো ইয়ে নয়, মানে গ্রাজুয়েশন করতে হবে, মানে পাস করতে হবে, নম্বর পেতে হবে, হুম, ব্যাপারটা সেরকম নয়। হুম কিন্তু মানে ফিল্ম স্কুলে গেলে ওই যে একটা ধরো আহ, মানে আমি ধরা যাক আমি বলছি আমি ফিল্ম স্কুলে যাইনি, বাট আমাকে যদি শুরু করতে হয় এই দিকের একটা জার্নিটা, আমাকে হয়তো যে সিনেমা দেখার যে একটা কি বলবো একটা স্ট্রাকচার, যে আমি কোন সিনেমাটা আগে দেখবো তারপরে কোনটা, বা তারপরে বা এই সিনেমাটা আমি দেখলাম এখান থেকে আমি কি কি বুঝতে পারলাম, মানে এখান থেকে আমি এই যে ক্যামেরাটা এখান থেকে যে ট্র্যাকটা হলো, কেন পরিচালক এটা করতে চেয়েছেন, বা এই ডিটেলিং গুলো তো আমার মনে হয় ফিল্ম স্কুল থেকে অনেকটা বেশি একটু মানে ক্লিয়ার সেখান হয়, থেকে। কারণ হ্যাঁ একটু হ্যাঁ। ব্যাপারগুলো একটু ক্লিয়ার হুম হয়, কারণ যারা ওখানে পড়াচ্ছেন বা যারা ওনাকে রেগুলার হুম হুম হুম। ক্লাস নিচ্ছেন বা গেস্ট ফ্যাকাল্টি যারা আসছেন, তারা প্রত্যেকেই এত এক্সপিরিয়েন্সড এবং ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করেছেন যে তাদের সাথে থাকলে বা তাদের অ্যাডভাইস অনুযায়ী চললে আমার মনে হয় একটা সার্টেন লেভেল অবধি একটা গ্রোথ হয়। কিন্তু যে মোমেন্টে আমি যতক্ষণ না নিজের আন্ডারস্ট্যান্ডিং এর প্রতি জোর দিচ্ছি,
বা নিজের আন্ডারস্ট্যান্ডিং এর নিজে যেটা করতে চাই বা নিজের পছন্দের জায়গাগুলোকে বোঝার চেষ্টা করছি। অনেকে সেটা বুঝতেও পারে না, অনেকটা সেটা মানে আমার অ্যাকচুয়ালি কি ভালো লাগে, আমার অ্যাকচুয়ালি কি ভালো লাগে না, সেই জায়গাটাও হয়তো অনেকে ক্লিয়ারলি মানে ইয়ে করতে পারে না। সেই জায়গায় একটা ক্ল্যারিটি আমার মনে হয় ফিল্ম স্কুলে এসে যদি কেউ নিজেকে ডেভেলপ করার কথা চিন্তা করে, তাহলে আমার মনে হয় জিনিসটা একটা ডিরেকশন পায়, একটা দিশা বা একটা চ্যানেলের ভেতর দিয়ে যায় ব্যাপারটা। এবং পারসেপশনটাও তার একটু ডেভেলপ হয়। হুম। হুম। আচ্ছা, এই যে ডিরেকশনের কথা বললে তুমি, ধরো এই যে একটা সিনেমা হচ্ছে, এখানে আহ, একটা সিনেমাটোগ্রাফার এবং একজন ডিরেক্টর যিনি আছেন, তারা দুজনেই আর কি জিনিস, সিনটা যেটা হচ্ছে ধরো তোমার, সেটা দেখতে পাচ্ছে। এডিটিং তো অবভিয়াসলি পরে হচ্ছে বা কিছু, এবং তার আগেও হয়তো কিভাবে কি করছে সেটা সিনেমার আগে থেকে ভেবে নিচ্ছে বা কিছু। কিন্তু এই যে ধরো দেখার যে সিন, আমার কি জিনিসটা, এই কোন লেন্সটা ইউজ করব, বা সেখানে ধরো ডিরেক্টর একটা রকম বলছে বা সিনেমাটোগ্রাফার চাইছে যে এটা যদি এরকম ভাবে নেওয়া যায় একটু অন্য ধরনের, তাহলে মনে হয় আরো এনহ্যান্সিং হবে জিনিসটা। তো এটা কিরকম ভাবে মানে আহ কি বলবো, কেমিস্ট্রিটা কিভাবে তৈরি হয়? তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, প্রথম ফ্যাক্টর যেটা কাজ করা উচিত একজন ডিরেক্টর এবং একজন সিনেমাটোগ্রাফারের মধ্যে, সেটা আমার মনে হয় একটা বিশ্বাসের জায়গা। বিশ্বাসের জায়গাটা তখনই গ্রো করে যখন একজন ডিরেক্টর আর একজন সিনেমাটোগ্রাফার বেশ খানিকটা সময় একসাথে কাটায়, যে আলোচনা করে বা তার যে আন্ডারস্ট্যান্ডিং সিনেমার, মানে ডিরেক্টরের যে আন্ডারস্ট্যান্ডিং সিনেমার, সেই জায়গাটা একজন সিনেমাটোগ্রাফার, কারণ ডিরেক্টর অনেক সময় টেকনিক্যালি অ্যাওয়্যার অনেকটা হয় না, সেক্ষেত্রে সিনেমাটোগ্রাফারের ওপরে ভরসা করে থাকে। আর একজন সিনেমাটোগ্রাফারের কাজই হচ্ছে ডিরেক্টরের যে ভিজুয়ালাইজেশন রয়েছে সেটাকে তুলে ধরা, হুম। বা সেটাকে আরো ভালো করে কি করে তুলে ধরা যায়, কারণ সিনেমাটা ডিরেক্টরস মিডিয়াম, সিনেমাটোগ্রাফার মিডিয়াম নয়। তো এবং সেটা সিনেমাটোগ্রাফার নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই উচিত, মানে সেটা সাউন্ড রেকর্ডিস্ট হোক বা এডিটর হোক, যারই হোক, তাদের সবারই একটা ইনভলভমেন্ট থাকে যে ডিরেক্টরের ভিশনটাকে আরো বেটার করে তুলে ধরা। তো সেই জায়গার থেকে আমার মনে হয় পুরো ব্যাপারটাই একটা বিশ্বাস, বোঝাপড়া, এবং একসাথে পথ চলতে চলতে যে জিনিসগুলো তৈরি হয় দুজনের মধ্যে, সেইটা আমার মনে হয়। কারণ আমরা যারা যারা পুরোনো দিনকার সিনেমা দেখেছি বা ক্লাসিক ছবি এখনো দেখি, বা যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি, তাদেরকে মোস্ট অফ দ্য টাইম দেখেছি যে একজন ডিরেক্টর সিনেমার পর সিনেমা একজন ডিওপির সাথেই করেছে বা এখনো হ্যাঁ। করে। তার কারণটাই হচ্ছে এটা, যে জার্নিটা, কারণ সিনেমা এবং সিনেমাটোগ্রাফি বা ডিরেকশন যেটাই হোক না, যেটাই ইয়ে হোক না কেন, প্রত্যেকটাই তো একটা ক্রিয়েটিভ মিডিয়াম, একটা মানে এটা এমন না যে আমি 2/2+2 লিখলাম, সেটা 4 রেজাল্ট পেয়ে গেলাম, ব্যাপারটা সেরকম হুম। নয়। ব্যাপারটা একটা মানে একটা বোঝার ব্যাপার আছে, করে দেখার ব্যাপার আছে, করে ভালো লাগছে কিনা, বুঝে ভালো লাগছে কিনা, বা একসাথে পড়ে সেটা ভালো লাগছে কিনা, আলাপ আলোচনার মধ্যে দিয়ে জিনিসগুলো বেরিয়ে আসে। সেখানে আমার মনে হয় না বিশ্বাস এবং ভরসা বা আম, তার ভরসাটা কোথায়, তার চোখের ওপরে ভরসা এবং তার মাথার ওপরে ভরসা। কারণ সিনেমাটোগ্রাফি টা শুধুমাত্র ক্যামেরা দিয়ে হয় না, সেটা আমি বিশ্বাস করি না। সিনেমাটোগ্রাফি ব্যাপারটা উঠেই আসে, মানে কথাতেই আছে, ইট ইজ নট দ্য ক্যামেরা বাট ইট ইজ দ্য ক্যামেরাম্যান হু ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য লেন্স, হু মেক্স দ্য ইমেজেস। তো সেই রেসপেক্টে আমার মনে হয় যে একজন ক্যামেরাম্যান তার মাথাটাকে, তার চোখটাকে কিভাবে কাজে লাগিয়ে আহ, গল্পটাকে বলার চেষ্টা করছে, আর সেই ব্যাপারটার ওপরে যে ডিরেক্টরের সাথে সে কাজ করছে, সেই ডিরেক্টর তার উপরে কতটা আস্থা রেখে চলছে, এইটা একটা আমার মনে হয় বিশাল ফ্যাক্টর।
এইটা যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় সিনেমাটা ইজ হাফ ডান, 50% কাজ ওখানেই হয়ে যায়। বাকি 50% ডিপেন্ড করে আলোচনা, লোকেশন দেখা, একসাথে স্ক্রিপ্ট পড়া, একসাথে গান শোনা, একসাথে কবিতা কবিতা নিয়ে আলোচনা করা, বিভিন্ন সিনেমা নিয়ে আলোচনা করা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা, জীবনের ফিলোসফি নিয়ে আলোচনা করা, এগুলো সবই কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে আমার মনে হয় ফ্রেমে ধরা পড়ে আর কি। এই যে তুমি কবিতার কথাটা বললে, এইখানে আমার আর একজন আমার খুব পছন্দের একজন সিনেমাটোগ্রাফার, তার একটি স্টেটমেন্ট মনে পড়লো। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যার কথা বলছি তার নাম হচ্ছে অভিক মুখোপাধ্যায়। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে কবিতাটা আমার সাথে খুব রিলেট করে আমি যখন ক্যামেরা নিয়ে কাজ করছি। তো আমি মনে করি কবিতার একটা রিদম আছে, এবং সেইটা আমাকে খুব হেল্প করে যখন আমি কোনো একটা শুটে যাচ্ছি। সেই ছবিটার যে মুড বা সেই ছবিটার যে টোনটা হবে, সেটা যে রিদমটা হবে, সেটার সাথে সাথে আমি হয়তো কোনো কবিতাকে আমি হয়তো সেখানে রিলেট করলাম, বা আমার হয়তো সেটা মাথার মধ্যে চলছে সাইমালটেনিয়াসলি। তো এই জিনিসটা উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। তো তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? তো আমার মনে হয় আমি জবে থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে, মানে এটা তো একটা মানে এটা একটা বড় বিশাল মহিরুহের মতো। মানে ইট ইজ নট জাস্ট কি আমি আজকে 10টা বই পড়ে ফেললাম আর 50টা সিনেমা দেখে ফেললাম তাহলে আমি সিনেমাটোগ্রাফার হয়ে গেলাম, ক্যামেরাটা শিখে গেলাম, ব্যাপারটা সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে সুদীপ দা, মানে সুদীপ চ্যাটার্জি এবং অভিক মুখোপাধ্যায়, দুজন সিনেমাটোগ্রাফারকে দেখে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। বাংলা ছবি তথা তার পরবর্তীকালে হিন্দি সিনেমা এবং অন্যান্য যাই এতে কাজ দেখেছি না কেন, সেটা ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফি ইজ আ কালেকশন অফ আমার সমস্ত ছোটবেলা থেকে গল্পের বই যা যা আমি পড়েছি, আমি ছোটবেলা থেকে যত কবিতা পড়েছি, ছোটবেলা থেকে যত গান আমি এখন অব্দি শুনে এসেছি, যে যে জায়গায় আমি বেড়াতে গেছি, যে যে মানুষগুলোর সান্নিধ্যে আমি বড় হয়েছি, যে যে সো কল যারা শিক্ষক বা গুরু, তাদের সান্নিধ্যে যে বড় হওয়া, যে যে বই পড়া, রেগুলার বেসিসে যে যে খবরের কাগজ পড়া, এই সমস্ত কিছু কোথাও না কোথাও গিয়ে একটা সাবজেক্টকে বা একটা জ্ঞানকে এগিয়ে নিয়ে চলে একটা মানুষের মধ্যে, এবং সেইটা গিয়ে তার সিনেমাটোগ্রাফিতে রিফ্লেক্টেড হয়, তার ফ্রেমে রিফ্লেক্টেড হয়। ইট ইজ নট কি আমি আজকে একটা স্ক্রিপ্ট পড়লাম, সেই স্ক্রিপ্টটা পড়ে আমার মনে হচ্ছে এখানে এটা হওয়া উচিত, এখানে হওয়াটা উচিত, সেটা বসালাম, 2 2 4 করে ফেললাম। ব্যাপারটা সেরকম নয়। আমি যেরকম ভাবে একটা জিনিসকে পারসিভ করব, আরেকজন সিনেমাটোগ্রাফার সেটাকে সেইভাবে পারসিভ নাও করতে পারে, কারণ এটা একটা ফিলিংস এর ব্যাপার, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো সেই জায়গাটা আমার মনে হয় শুধুমাত্র কবিতা নয়, ছবি আঁকা থেকে শুরু করে, গল্প পড়া থেকে শুরু করে, গান শোনা থেকে শুরু করে, সমস্ত কিছুরই একটা কালেকটিভ এফার্ট, কালেকটিভ রিফ্লেকশন আমাদের ফ্রেমে ধরা পড়ে। এবং আরে অফকোর্স তোমার যা যা কিছু সিনেমা আমরা দেখেছি তারও একটা বহিঃপ্রকাশ তো থাকেই। আর তোমার সিনেমা দেখা কবে থেকে? মানে তুমি কি খুব ছোটবেলা থেকেই সিনেমার প্রতি একটা কলেজ তোমার লাইফ থেকে, পছন্দ? কলেজ লাইফ আচ্ছা, থেকে। কলেজ লাইফ থেকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কলেজ আচ্ছা। লাইফে নন্দনে ফ্রান্স স্টলের টিকিট ছিল তখন 5 টাকা করে। তো কলেজ লাইফ থেকে আমি, মানে এমনিতে আগে বাড়িতে একটা সিনেমা দেখার, তখন তো দূরদর্শন ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট হুম, ছবি, উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, এদের ছবি থাকলেই বাড়িতে একটা তখন মনে হয় শনিবার করে বা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, মা মাসি দাদু দিদা এদের একটা ব্যাপার থাকতো যে আজকে
সিনেমা দেখতে বসবো, সেই জন্য তাড়াতাড়ি পড়াশোনাটা করে নিতে হবে, কারণ সন্ধ্যেবেলা বাড়িতে পড়া হবে না, কারণ ঘর তো একটাই ছিল। আর আমি বেশ খানিকটা বছর মামার বাড়িতে বড় হয়েছি, তো সেটাখানে একটা জয়েন্ট ফ্যামিলি, তো অনেকে থাকতো। তো তো সেই যে সিনেমা দেখা, তখন একটা অন্যরকম উত্তেজনা ছোটবেলাকার। কিন্তু রেগুলার বেসিসে সিনেমা দেখা, সিনে ক্লাবের মেম্বার হয়ে কলকাতাতে, আম, বা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা, এগুলো আমার শুরু হয়েছে কলেজ লাইফ থেকে। মানে আচ্ছা, আমি এখানে একটা জিনিস তোমার থেকে মানে জানতে চাইছি, মানে তোমার ছবি আঁকতে বলেছো, তুমি পেন্টিং পছন্দ করো এবং তারপরে তোমার ফটোগ্রাফিতে আসা। তো তুমি কি ধরনের ফটোগ্রাফি পছন্দ করো বা পেন্টিং পছন্দ করো? কারণ আমি আহ অভিযাত্রিক বা বলি বা আমি সহজপাঠের গল্প বা অব্যক্ত, এখানে না মানে কিছু একটা মানে ভিজুয়ালকে যেটা তুমি দেখাতে চাইছো। আমি যদি গ্রামের দৃশ্য বলছি, যে ধরো বিভিন্ন একটা দূর থেকে আর কি জিনিসটা যেটা আমরা দেখছি, মানে কেউ হয়তো হেঁটে যাচ্ছে সাইকেল নিয়ে, বা ধরো ওই সামনে গাছপালা এইরকম, মানে এই ধরনের ফটোগ্রাফি পছন্দ করো, নাকি ধরো কোনো একটা মানে কলকাতা শহরের বা ওই সিটি এরকম একটা ব্যস্ত শহর এরকম ধরনের জিনিসটা তুমি পছন্দ করো, বা ছবি তুলতে এরকম পছন্দ করো বা আঁকতে তোমাকে? তো স্ক্রিপ্ট কিভাবে আমার কাছে আসবে সেটা তো আমি আগে থাকতে ডিসাইড করতে পারি না। স্ক্রিপ্ট যদি ভালো লাগে তাহলে সেই ছবিকে আমি সবসময় হ্যাঁ বলে এসেছি। স্ক্রিপ্ট ভালো না লাগলে বহু ছবিকে নাও বলেছি। কিন্তু যেটা আমার পার্সোনালি মনে হয় যে আমি আম, যেভাবে বড় হয়েছি, বা যা যা জিনিস আমার পড়তে ভালো লাগে বা ঘুরে বেড়াতে ভালো লাগে, সেটার সাথে আমার মনে হয় খানিকটা পরিবেশ খানিকটা জড়িয়ে আছে, মানে নেচার খানিকটা জড়িয়ে আছে। যার কারণে আমি সময় পেলেই বাইরে ঘুরতে বেরিয়ে পড়ি, যেখানে মন চায়। এবং মানুষজনের থেকে চিরকালই একটু উম, দূরে থাকতে ভালোবাসি, যার কারণে আমাকে খুব একটা পার্টি ফার্টি কোথাও হ্যান ত্যান এই সমস্ত দেখা যায় না। ক্লোজ কিছু বন্ধু বান্ধব নিয়ে চিরকালই আহ, এই যেমন ট্রেকিং এ বেরিয়ে পড়তাম একটা সময়, এখন আহ, আনাচে কানাচে আহ, ঘুরতে বেরিয়ে পড়া। আহ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি যে ঘুরে বেরিয়েছি এখন অব্দি, প্রায় 23টা রাজ্যে আমার ঘোরা হয়ে গেছে। কয়েকটা স্টেট বাকি, মানে তো কোথাও না কোথাও যেখানে যেখানে আমি ঘুরে বেরিয়েছি, সেখানে যে জিনিসটা আমার সব থেকে বেশি টেনেছে, আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে, সেটা হচ্ছে পরিবেশ। সেটা পাহাড় হোক বা নদী হোক বা সমুদ্র হোক বা জঙ্গল হোক, বা সেখানকার মানুষজন হোক। আহ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় আহ, তার একটা প্রভাব বা তার একটা আহ, মানে রিফ্লেকশন, সেটা প্রতিফলন যেটাকে বাংলায় বলে, সেটা আমার মনে হয় আমার ভেতরে মনে হয় সারাক্ষণ থাকে। যেমন আমার নিজের বাড়িতেও প্রচুর গাছগাছরা দিয়ে আমি চারিদিক ভরিয়ে রেখেছি। আম, এবং আমি থাকিও যে জায়গাটা, সেখানেও যে জায়গাটা প্রচুর গাছগাছরা দিয়ে ঘেরা। তো সেইটা আমাকে মনে হয় ভীষণভাবে আমাকে টানে। বুঝতে পারলাম। তোমার সম্প্রতি একটা ছবি দেখলাম, আমি তোমাকে জানিয়েও ছিলাম ইভেন মেসেজে। তো হুম। ছবিটার নাম লুমার, যেটা হেমান্ত তিওয়ারি ছবিটি পরিচালনা করেছিলেন। ছবিটি হুম। আহ, প্রথমত আমাকে একটা জিনিস বলো, এটা কতবার তোমরা রিহার্স করেছিলে? মানে ওই যেহেতু পুরোটা ওয়ান টেক হয়েছে আর কি, তো সেক্ষেত্রে মানে আমি বলছি মানে অভিনেতা অভিনেত্রী বা সেখানে যিনি সাউন্ড করছেন বা সেখানে যিনি ক্যামেরা করছেন, প্রত্যেককেই তো একটা মানে রিহার্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং সেটা হয়তো মাঝখানে কোথাও গিয়ে হয়তো একবার হয়তো কিছু মানে কিছু একটা হয়তো ছোট হয়তো সাউন্ডের হয়তো কিছু প্রবলেম হলো, বা একটা হয়তো কম্পোজিশনের হয়তো একটা জাস্ট চেঞ্জেস হয়ে গেল, তো আবার তো সেটা প্রথম থেকে করতে হয়েছে। তো এই এই জায়গাটার মধ্যে থেকে কতবার বা এই প্রসেসটা কি ছিল ওভারঅল, মানে এই এই প্রসেসটা যদি একটুখানি বলো।
কারণ আমি যখন ছবিটা দেখছিলাম আমার খুবই ভালো লেগেছে ছবিটা। তো 6 মাসের ছবিটা নাম্বার অফ টেক যদি বলি, ছবিটা ওয়ান শট ফিল্ম, হুম হুম 96 মিনিটস একটাই শট। ছবিটাতে টেক আছে টোটাল 5টা না 6টা। 3 দিন আমরা শুট করতে পেরেছিলাম, কারণ হেমন্তের যেহেতু নিজের জমানো টাকা দিয়ে ছবিটা করা, হুম কোনো হুম প্রডিউসার হুম। ছাড়া, তো সেই রেসপেক্টে শুট করতে পেরেছিলাম আমরা 3 দিন, এবং টোটাল 5টা না 6টা টেক আছে ছবিটাতে। আমরা ছবিটা শুট করা 2018-তে, অলরেডি 6 বছর আগের 2018? ছবি। হ্যাঁ, 2018-তে ছবিটা শুট করা, এবং ছবিটা বহু বছর আটকা পড়েছিল কোভিড এর জন্য, টাকা পয়সার কারণে, নানান ইয়েতে ছবিটা বন্ধ ছিল কাজ। তারপরে আবার হেমন্ত নিজেই সেটা নিয়ে উঠে পড়ে লেগে ছবিটা রিলিজ করিয়েছে। মানে সেটা একটা সাংঘাতিক ব্যাপার ও যেটা করেছে। আমার মনে হয় মানে হ্যাটস অফ টু হিম যে ও এটা করতে পেরেছে। আহ, ট্রু ট্রু। ছবিটার পেছনে যেটা আছে, আমার মনে হয় 6 মাসের রিহার্সাল আছে, আর 3 দিনের শুট আছে। এবং 3 দিন শুট করতে গিয়ে লাস্ট যেদিন আমরা শুট করি, তার সেকেন্ড টেকটা আমরা রেখেছি অ্যাজ আ ফাইনাল ফিল্ম। আচ্ছা। কারণ সবাই মোটামুটি মানে এফটিআই থেকে পাস আউট করেছে, এরকম লোকজন নিয়েই আমরা সবাই, মানে যারা বন্ধু বান্ধব রয়েছে আর কি, তারা সবাই এগিয়ে এসে কাজটা সবার ভালোবাসার জায়গা থেকে ছবিটা করা। তাও মোটামুটি মানে সেটে মানে কতজন ক্রিউ ছিল, মানে আমি বলছি সবাইকে নিয়ে, মানে কারণ যেহেতু পুরোটা ওয়ান টেক হয়েছে তো টোটাল সেক্ষেত্রে ছবিটা মুভমেন্টের। টোটাল হ্যাঁ, টোটাল ছবিটা আমার মনে হয় শুট করা 13-14 জনকে নিয়ে, 15 জন ম্যাক্সিমাম। তার থেকে বেশি ছবিটা কে নিয়ে করা পসিবল ছিল না। আমরা ফিল্ম সিটির ভেতরে শুট করেছি বম্বেতে, কিন্তু যেহেতু রেডিয়াসের ভেতরে শুট করা, প্রায় 3 কিলোমিটার রেডিয়াস জুড়ে শুটটা করেছি, আড়াই হুম হুম। আড়াই থেকে 3 কিলোমিটার রাফলি। এবং তাতে দুটো টাইম ল্যাপসও আছে। আহ, হ্যাঁ। তো পুরো জিনিসটা করতে গেলে যে আহ, মানে ঠিক যতটুকু লোক নিয়ে ছবিটা করতে মানে করা দরকার, করা উচিত, ঠিক সেইটুকু লোককেই আমরা ফ্লোরে রেখে ছবিটা শুট করেছি। আচ্ছা, আর এই যে মানে পুরো যে কম্পোজিশন গুলো সেখানে যে ক্যামেরাটা এইভাবে যাবে, এইভাবে ট্র্যাক হবে, বা এখান থেকে হয়তো ওভার দ্য শোল্ডার যাচ্ছে, বা এখান থেকে হয়তো হ্যান্ড হেল্ড হচ্ছে, বা এখান থেকে শিফট হচ্ছে, এখান থেকে নিচে নামছে, দৌড়াচ্ছে, এইগুলোকে কিভাবে তোমরা মানে ভেবেছিলে? মানে যখন হেমন্ত দা হয়তো হয়তো লিখছে তখন থেকেই কি ওটা স্ক্রিপ্ট স্টেজে তোমার সাথে ডিসকাশন চলতে থাকেছে, মানে এরকম? না, ছবিটা নিয়ে বেসিক্যালি হেমন্ত যেটা প্রথমে করেছিল, আমি আমি ইউনিটে ঢোকার আগে, আমি অনবোর্ড আসার আগে, হেমন্ত যেটা হুম। করেছিল সেটা হচ্ছে ও নিজের বাড়িতে ডাইনিং টেবিলে প্লাস্টার অফ প্যারিস দিয়ে পুরো সেটটাকে একটা মিনিয়েচার বানিয়েছিল। ওয়াও। পুরো সেট যেটা 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে শুটটা করা, সেই লোকেশনটার একটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে একটা মিনিয়েচার বানিয়েছিল, যেটা দিয়ে ও প্রথমে প্ল্যানিংটা করে যে ক্যামেরা মুভমেন্ট কোথায় কোথায় কিভাবে কিভাবে করা যেতে পারে, কখনো ব্রিজের ওপরে, কখনো ব্রিজের নিচে, কখনো দৌড়চ্ছে, কখনো গাড়ির ভেতরে। তো এইটা করার পর ও আমাকে জিজ্ঞেস করেছিল যে কতটা ফিজিবল, কতটা পসিবল এটা করা। তো তার ভেতরে মানে যতটুকু যা চেঞ্জেস করা, বা সেটাকে কি করে বেটার করা যায়, সেটাকে মানে যেভাবে এনহ্যান্স করার একজন সিনেমাটোগ্রাফারের দায়িত্ব, সেইভাবে আমি করার চেষ্টা করেছি। আহ, যেটা আমার মনে হয় মিনিয়েচার সেটটা দেখার পর আমার হেমন্তের প্রতি যে রেসপেক্ট অ্যাজ এ ডিরেক্টর, সেটা আরো অনেক বেড়ে যায়। কারণ এই ধরনের অধ্যাবসায় আমি খুব কম মানুষের ভেতরে দেখেছি। খুব কম ডিরেক্টরকে এইভাবে লেগে পড়ে একটা ছবিকে দাঁড় করানো আমি খুব কমই দেখেছি কাউকে করতে। এবং 6 মাস ধরে সবাই যে রিহার্সাল করেছি, বা 6 মাস ধরে সবাই যে সময়টার পেছনে সময় দিয়েছি, এটা আমার মনে হয় একমাত্র খানিকটা পরিচয়, ভালো লাগা, নিজের লোকজন, এই ভেবে সবাই কাজটা করেছে। তা না হলে আমার মনে হয় এই কাজ হুম। করা মানে সম্ভব নয়, মানে হিউম্যানলি নট পসিবল আর কি। ঠিকই ঠিকই।
মানে আমি যখন দেখছিলাম আমার বারবার এটাই মনে হচ্ছিল, মানে এটা কতবার হয়তো নেওয়া হয়েছে বা কতটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়ে এই জিনিসটা পুল অফ করা হয়েছে। মানে এটা যখন আমার বারবার দেখছিলাম মনে হচ্ছিল আর কি, বিভিন্ন সিনে এবং বা একটা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ডিং ও দরকার একটা ইউনিটে, যতজন একদম আছে আর একদম। কি, এই ইউনিটিও হ্যাঁ, যে দরকার, যে সবাই একসাথে কাজ করছি। টোটাল টোটাল 15-16 জন, 14-15 জন যে কজন আমরা ছিলাম সেটের ভেতরে, তারা প্রত্যেকে জানতো যে ক্যামেরাটা রোল হতে শুরু করলে 96 মিনিট প্রত্যেককে কি সময়ে কটার সময়, মানে ঘড়ি মেপে আর কি, সেকেন্ড মেপে কাকে কখন কি করতে হবে। কারণ অনেক কিছু কন্টিনিউটির ব্যাপার ছিল, অনেক জায়গায় ক্যামেরা হুম, কোন অ্যাক্সিসকে রিভিল করছে সেই অ্যাক্সিস ক্লিয়ার করে দেওয়া, সেই অ্যাক্সিস ক্লিয়ার করে দিয়ে নেক্সট অ্যাক্সিসের জন্য আবার প্রিপেয়ার করতে শুরু করা। এই পুরো ব্যাপারটা খানিকটা মানে ইটস লাইক আ থিয়েটারের মতো, রিহার্সালের মতো। মানে নাটক যখন একবার শুরু হয় তখন তা শেষ হয় না, কন্টিনিউয়াস চলতে হুম, থাকে। হুম, তো এই পুরো ইউনিটি অ্যাজ ইফ মানে শুধু অভিনেতারা অভিনয় করছে তা নয়, বাকি সবাই কোথাও না কোথাও গিয়ে এই এক্সারসাইজটার সাথে সময় ঘড়ি ধরে কোথাও না কোথাও জড়িয়ে আছে। তা না হলে এটাকে সময়ের ভেতরে শেষ করা, সেটা কোথায় মুখের ভেতরে রক্ত ছিটছে না কোথায় গর্ত খুঁড়তে হচ্ছে, এই পুরো বিষয়টাই একটা মানে টাইম বাউন্ড একটা ব্যাপার আর কি। এবং যেখানে এবং একটা জিনিস যেটা তুমি বললে যেখানটাতে ওই টাইমটা ল্যাপস হচ্ছে, মানে একটা সময় চেঞ্জ হচ্ছে যেখানে বহু বছর পর। তো ওই যে শটটা, ওটা আমি দেখলাম খুব একটা হালকা প্যান করে জিনিসটা যখন এগোচ্ছে আস্তে আস্তে, যখন তার যে ওয়াইফ, আমি খুব বেশি গভীরে যাচ্ছি না, মানে আমি জাস্ট ওপর ওপর বলছি, তার ওয়াইফ যখন ওখানে দাঁড়িয়ে আছে এবং আমি দেখলাম ওই চরিত্রটি তো হেমন্তই নিজেই প্লে করেছে আর কি, হুম, হুম, মেন যে হ্যাঁ, চরিত্রটা। হ্যাঁ, হ্যাঁ, তো মানে সেই চরিত্রটি যখন আসছে আর কি, আবার ওদিক দিয়ে ঢুকছে, তো মানে সেটা কোথাও নাটকের মতনই, মানে তুমি যেটা বললে আর কি, যে মানে ব্যাক স্টেজেতে যেভাবে আমরা হয়তো ড্রেস চেঞ্জ করলাম বা হেয়ার কাটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা তো ঢুকে গেলাম। তো সেই ব্যাপারটা আমি ওয়েট করছিলাম, ওখানে অ্যান্টিসিপেশনটা তৈরি করছিল আমাকে, যে মানে এবার এবার তো মনে হচ্ছে আসবে, এবার এখানটাতে কিভাবে আসবে বা কিভাবে এন্ট্রি হবে বা কিভাবে জিনিসটা ক্যামেরাটা ট্র্যাক করবে। তো এই ব্যাপারটা আর কি খুবই এক্সপেরিমেন্টাল ভাবে এটা আর কি হয়েছে, আমি খুবই ভালো লাগলো হ্যাঁ, ছবিটা। হুম। আমার মনে হয় এটাই। ইটস আ ভেরি গুড এক্সারসাইজ, মানে যারা সিনেমা ভালোবাসে বা সিনেমা এই ধরনের করতে চায়, হুম, তাহলে তাদের কাছে এটা একটা খুব ভালো এক্সাম্পল যে কতটা অধ্যবসায় বা কতটা মনোসংযোগ রেখে আমি একটা কাজ করছি। এটা তার একটা আমার মনে হয় এক্সাম্পল। ছবি কতটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা দর্শক বলবে বা লোকজন বলবে, সেটা একটা অন্য ব্যাপার, অন্য দিক অলটুগেদার। বাট এই জার্নিটার ভেতর দিয়ে যাওয়াটা আমার মনে হয় অনেককে অনেক কিছু শিখিয়েছে। রাইট। হুম, একদম তাই। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি তোমাকে। আহ, ধরো, অভিযাত্রী করেছো এবং অপরাজিতাতেও তুমি কাজ করেছো। অপরাজিত আর অভিযাত্রী দুটোই ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে আমরা দেখতে পাচ্ছি দুটোই একদম সাদা কালো সিনেমা, কিন্তু দুটোর আহ কি হচ্ছে, একটা জিনিস হচ্ছে কিভাবে তোমার ওই পথের পাঁচালীটাকে মানে শুট হচ্ছে বা জার্নিটা, আর সেটা হচ্ছে তার পরেরটা যেটা চলছে তোমার, সেটা হচ্ছে তোমার অভিযাত্রীকে। তো কিভাবে তুমি মানে ডিফারেন্সিয়েট করলে, মানে ওই যে তোমার ক্যামেরা বা তোমার যে তোমার ভিজুয়ালটা কিভাবে ডিফারেন্সিয়েট করলে জিনিসটা, যে দুটো কিভাবে আলাদা, বা আমি যখন দেখছি কিন্তু দুটোই কোথাও ম্যাচ করছে না, দুটো ব্ল্যাক এন্ড হোয়াইট, বাট দুটো কোথাও গিয়ে কোনো কিন্তু হ্যাঁ ম্যাচ মানে করছে না গল্পটা। এইখানে ও যেটা বলছে আমি বুঝতে পেরেছি, মানে আমারও এটা মনে হয়েছে, মানে দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, কিন্তু তাদের যে টোনটা সেটা আহ, মানে একটা একটা কোথাও আলাদা হচ্ছে, তো সেইটা কিভাবে মানে ভাবনা, মানে কারণ দুটো তো আলাদা টাইম স্প্যানে মনে হয় শুট হয়েছে যতদূর আমি জানি, মানে একই সময়ে তো দুটো নয়। তো সেক্ষেত্রে অভিযাত্রিক এইটা শুট কিভাবে। হয়েছে, অভিযাত্রিক শুট হয়েছে হ্যাঁ। 2019-এ, আর আচ্ছা। হ্যাঁ, অপরাজিত শুট হয়েছে 2022-এ। তো হ্যাঁ। তো দুটোর সাথে আগেন আমি আবার ওটাতে ফিরে আসছি যে সব থেকে বেশি যেটা আমাকে
মানে যে কারণে আমি সিনেমাতে এসেছি বা যে কারণে আমার সিনেমাটোগ্রাফি প্রফেশনটাকে ইয়ে করা বা শ্রদ্ধা বা যাই ভালো লাগা যাই বলি না কেন, এবং যে জায়গা থেকে আমি একটা সিনেমা করব ডিসাইড করি এই কাজটা করব, সেইটা হচ্ছে সবসময় স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের প্রতি কমিটমেন্ট থাকাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ সিনেমাটোগ্রাফার, যেটা আমার মনে হয়। তো সেই জায়গা থেকে অভিযাত্রিকের স্ক্রিপ্ট, অভিযাত্রিক একটা গল্প একটা মানুষের যে অনেক বেশি ফিলোসফিক্যাল ইন লাইফ, যে একজন লেখক লেখে, তার ভাবনা চিন্তার একটা জগৎ আছে, তার নিজস্ব যে সেরিব্রাল একটা লাইফ, যে একটা নর্মাল মানুষের মতো লাইফ লিড করে না বা নর্মাল মানুষের মতো ভাবে না, তা সে যখন লিখতে শুরু করে বা ভাবতে শুরু করে, তার ভাবনার দৌড় এতটাই সুদূর প্রসারিত যে সেটা একটা গ্রাম বা একটা শহর বা একটা দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না। তো মানে অ্যাট দ্য এন্ড অফ ইট আমার মনে হয় সবই বিভূতিভূষণের ম্যাজিক, কিন্তু আমাকে তো ছবিতে দেখাতে হবে যে আলটিমেটলি এটা লিখছে বা যার মাথায় চলছে সেটা হচ্ছে অপু। এখন অপুকে আমি যদি সেই ফিলোসফিক্যাল জায়গা থেকে ট্রিটমেন্টটা না দিতে পারি, তাহলে সেটা দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে না। যার কারণে যে লেন্সে অভিযাত্রিক শুট করা আর অপরাজিত ছবিটা ছিল একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। সত্যজিৎ রায় যতদিন অ্যাডভার্টাইজিং হাউসে চাকরি করেছেন, ততদিন তাকে ফিল্ম মেকার হিসেবে কেউ তো চিনতো না। ফিল্ম মেকার হিসেবে সহজ কথা বলছি, পথের পাঁচালী যবে তৈরি হয় তারপর থেকে তিনি ফিল্ম মেকার হিসেবে পরিচিতি পান বা তার বিশ্বজোড়া নাম হয়। কিন্তু একটা সাধারণ মানুষের গল্প যেভাবে রিয়েলিস্টিক ওয়েতে ফুটিয়ে তোলা যায়, তার জন্য যে লেন্স ব্যবহার করা উচিত বলে আমার মনে হয়েছে, তো সেক্ষেত্রে দুটোর লুক আমি খানিকটা লেন্স দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করেছি ডিফারেন্স, এবং খানিকটা আমার লাইটিং অ্যান্ড কালার কারেকশন এই দুটো দিয়ে চেষ্টা করেছি। বাট মূলত যেটা দিয়ে করা সেটা হচ্ছে লেন্স এবং লাইটিং দিয়ে। দুটো ফিল্মই একটা ক্যামেরা, সেম ক্যামেরাতে শুট করা, কিন্তু আলাদা হচ্ছে লেন্স এবং লাইটিং, যেটা দুটো ফিল্মকে দেখতে আলাদা করেছে। অভিযাত্রিকের ওই ট্রেনের মানে মধ্যে যে সিনগুলো সেগুলো মানে খুব দুর্দান্ত ভাবে আর কি, মানে ভিজুয়ালি এসছে আর কি। মানে আমি যখন দেখছিলাম ছবিটা অনেকদিন আগে আমি যখন দেখেছি আর কি, তখন মানে খুবই মানে ভালো লাগছিল ভিতরে যেভাবে মানে লো লাইটে যেভাবে ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে, এবং খুবই খুবই ভালো। ট্রেনের ভেতরের সিনগুলো, ট্রেনের ভেতরের সিকোয়েন্সটা, ট্রেনটা তো সেটের ভেতরে শুট করা, যেটা আমরা জোকায় একটি স্টুডিওর ভেতরে শুট করেছিলাম। আর ট্রেনের আচ্ছা বাইরে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা সবই নর্থ বেঙ্গলের জঙ্গল। আচ্ছা। নর্থ বেঙ্গলের জঙ্গলটা আমরা ট্রেনের বাইরে ভিএফএক্স এ আমরা ইয়ে করেছি, কিন্তু চেষ্টা করেছি যতটা রিয়েলিস্টিক ভাবে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়, দর্শকের যেন কখনো মনে হ্যাঁ না হয় যে আমরা একটা সেটের ভেতরে বানানো ছবি দেখছি। সেই ফিলটা থেকে যতটা সম্ভব কাটিয়ে দেওয়া যায়, সেই জিনিসটাকে যতটা সম্ভব রিয়েলিস্টিক করে তোলা যায়, তার একটা চেষ্টা আমি সবসময় করেছি আর কি। হ্যাঁ, ভিএফএক্স এর কাজও খুব ভালো হয়েছে। ইভেন মানে যেখানটাতে ওই হাওড়ার ব্রিজটা আর কি তৈরি হচ্ছে, যে যেখানটায় দেখানো হচ্ছে আর কি, তো ওই জায়গাটাও খুব সুন্দরভাবে আর কি। ইভেন গঙ্গাটা ওখান থেকে যখন নৌকাগুলো আছে, তো ওই জায়গাটা খুবই ভালো। মানে আমরা আমার দেখতে খুব দেখতে একটা অনেকক্ষণ মানে আড্ডা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সরি, কি তো বলছিলে তুমি স্নেহা, কি এবার বলছিলে? আস্তে আস্তে একটু আমাদের শেষের দিকে যেতে হবে। হ্যাঁ আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে, যেখানটা ধরো ওই আহ ওই ঘাটের কাছে ওই অনেক হয়তো ওই চিতা টাইপের, মানে ওটা তো অ্যাকচুয়ালি করা হচ্ছে ওই
আগুন জ্বলছে, সেখান দিয়ে ওরা দুজন আর কি ক্যারেক্টার আর কি হেঁটে হেঁটে যাচ্ছে, ওই জায়গাটা, ওই সেগুলো যে সবই বেনারসে শুট আহ, করা। হ্যাঁ, বা এগুলো সবই ধরো ওই যে গঙ্গার বেনারসের ঘাটের ঘাটে শুট সামনে করা। ওই যে মানে একজনকে ওই যে ভিজুয়ালটা যে ওপর থেকে একদম টপ অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, ওই যে নিচে আর কি পুরো ওই এরকম চিতার আগুনটা জ্বলছে, ওটা দুর্ধর্ষ লেগেছে আমি দেখে। মানে জাস্ট মনে হচ্ছে এই যে এখানটা যদি ফটোগ্রাফি হতো, জিনিসটা যেন আরো ভালো লাগতো, মানে ওটা যদি ফ্রেম করা যেত। হুম হুম। তো ওই মানে আমার মনে হয় যে মানে সিনেমাটোগ্রাফি বিষয়টাতে ফটোগ্রাফির সাথে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে। কারণ মাদার হচ্ছে যদি পেন্টিং হয়ে থাকে, তাহলে তার সেখান থেকে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি গ্রো করেছে, সেখান থেকে সিনেমাটোগ্রাফি গ্রো করেছে। তো আমার মনে হয় না কোথাও না মানে কোথাও গিয়ে এটা সিনেমাটোগ্রাফির থেকে আলাদা। ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি সবই খুব হুম। ক্লোজলি নিটেড একটা জায়গা, হ্যাঁ। ক্লোজলি বন্ডেড একটা জায়গা, যেটা আমরা সব সময় ভালো সিনেমাটোগ্রাফির ভেতরে খুঁজে পাওয়ার চেষ্টা করি আর কি। এবং যে জায়গাগুলো মন ছুঁয়ে যায়, দেখতে ভালো লাগে, তখন সেটা মনে হয় যে এটা তো ফটোগ্রাফির মতো, এটা তো পেন্টিং এর মতো। কিন্তু অ্যাকচুয়ালি প্রতি মুহূর্তে এই বিষয়টা আমার মনে হয় যে কোথাও না কোথাও পেন্টিং এবং সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এটার সাথে। কোনোটাই আলাদা নয় আর কি কোনোটার থেকে। হুম। কারণ তুমি পেন্টিং বললে বলে আমি একটা কথা বলছি, আমি একটা ফটো তুলেছিলাম, সেটা হচ্ছে কুমোরটুলিতে তোলা মা দুর্গার একটা ফটো। ওটা তোমার 1/3 নেওয়া, নিচেটা মা দুর্গার যে পুরোনো এই আহ সেই মাটি আর কি লেপেছে আর কি কাঠামোর ওপরে, মুখটা জাস্ট এতটা টুকু নেওয়া আর কি। ওটা যেই আসে আমার বাড়িতে, লোকে সবাই ভাবে যে ওটা হয়তো আঁকা ছবি, মানে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলা, সেহেতু সকলে ভাবে আঁকা। তো বলে যে এঁকেছিস খুব সুন্দর, তাদের বোঝাতে হয় যে না না, এটা আঁকা না, এটা পেন্টিং না, এটা ফটোগ্রাফি। তো আমার এতটাই তোমার ক্লোজ এই বলার ফটোটা পরে, মানে হ্যাঁ, মানে হুম। শুধু মা দুর্গাটাই ক্লোজ আপ নেওয়া, ওইটুকু পার্ট। তো আমার এই তুমি বললে বলে আমার মনে হচ্ছে যে ওই যে পেন্টিং আর ফটোগ্রাফি জিনিসটা একই, মানে ভিজুয়ালের ওপর নির্ধারণ করছে যে তুমি কিভাবে কালার বলি জিনিসটাকে বা দেখছো। হুম। কারেক্ট, কারেক্ট, ঠিকই। একদমই তাই। আচ্ছা, তোমার তোমার সাথে তো মানে অর্জুন দত্ত, অর্জুনদার মানে অনেকগুলো কাজ, মানে চারটে না পাঁচটা কাজ, চারটে মনে হয়। হুম। অব্যক্ত, আমরা প্রথমে করে আহ, না, আমরা প্রথমে করেছিলাম একটা শর্ট ফিল্ম, যেটার নাম হচ্ছে দ্য আচ্ছা সিক্স আচ্ছা এলিমেন্ট। সেটা কানজে শর্ট আচ্ছা। ফিল্ম সেকশনে ছিল। আমি বম্বেতে একটা অ্যাওয়ার্ড পাই, অর্জুন দিল্লিতে একটা অ্যাওয়ার্ড পায়, দ্য আচ্ছা। সিক্স এলিমেন্ট বলে। আহ, তারপর অব্যক্ত হয়, তারপরে হুম। গুলদস্তা করি, তারপরে শ্রীমতী করি, তারপরে একটা ছবি করেছিলাম যেটা একটা অ্যান্থোলজি, বিরিয়ানি বলে। আচ্ছা। ছবিটার মানে তিনটে গল্প মিলিয়ে থ্রি কোর্স মিল ছবিটার নাম। অর্জুনের গল্পটার নাম ছিল বিরিয়ানি। আর লাস্ট করেছি ডিপ ফ্রিজ, যেটা গত বছর ইন্ডিয়ান প্যানোরামা ইফিতে ছিল। হুম 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 হুম। তো ডিপ ফ্রিজ কি মানে এই বছরই মুক্তি পেতে চলেছে নাকি? এবছর রিলিজ হবে। আচ্ছা আচ্ছা। তোমার মানে পরবর্তী কাজ কি, মানে ডিপ ফ্রিজ ছাড়া, বা তোমার নতুন ডিপ ফ্রিজ আর কি ছাড়া, কাজ আছে? ডিপ ফ্রিজ ছাড়া ওয়েডিং স্টোরি বলে আমার একটা হিন্দি ছবি। এটা আমার তৃতীয় হিন্দি ছবি সেই রেসপেক্টে, যেটা এখন রিলিজ হতে চলেছে অগস্টে, 30শে অগস্ট, অল ওভার ইন্ডিয়াতে। আচ্ছা। তো এটা এটা গত বছর শুট হয়েছে আম, দেহরাদুনে এবং মুসৌরিতে। তো সেটা 1 বছর পর এই অগস্টে রিলিজ। ছবিটা অনেকদিন ধরে পোস্ট প্রোডাকশনে ছিল, কারণ ছবিটাতে অনেক ভিএফএক্স এর কাজ করতে হয়েছে। একটা সাইকোলজিক্যাল হরর ছবি। তো যেহেতু একটু ট্রিটমেন্ট হবি ছবি, সেই জন্য ভিএফএক্স ভিএফএক্স এর জন্য একটু সময় ইনভেস্ট করতে হয়েছে, যার কারণে একটু সময় লেগে গেছে। বাট এই 30শে অগস্ট ছবিটা রিলিজ হবে। আচ্ছা। খুবই তাড়াতাড়ি। হ্যাঁ, মানে সামনের মাসে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর ডিপ ফ্রিজ মানে তারপরে মানে আফটার পূজা নাকি? ডিপ ফ্রিজ এর ভেতরেই হওয়ার কথা, আমি এক্সাক্ট ডেট আমি বলতে পারবো না, বাট হুম এবছরই কোনো হুম হুম। একটা সময় হবে। আচ্ছা, ছবিটা দেখার ইচ্ছা আছে আর কি। হুম, তো ডেফিনেটলি।
হ্যাঁ, খুবই ভালো লাগলো মানে তোমাকে আজকে এই আড্ডাতে পেয়ে আর কি, অনেক কিছু নিয়ে কথাবার্তা হলো। আহ শেষ একটা জিনিস দিয়ে আর কি আমি শেষ করবো আর কি, মানে সেটা তোমার থেকে একটা জাস্ট এটা জিজ্ঞাসা। আহ এই যে ধরো পুরস্কার, এই ব্যাপারটাকে তুমি কিভাবে, মানে ধরো মানে অনেকে বলে যে হয়তো আমি একটা কাজ করলাম, তারপরে আমি অনেক বা ওজন অমুক হয়তো প্রচুর কাজ করেছে, কিন্তু যেই মোমেন্টে একটা হয়তো খুব বড় অ্যাওয়ার্ড পেয়ে গেল, তো সে ওটাকে নিয়ে একটা খুব একটা তার একটা একটা কি বলবো, একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেল, মানে একটা বিশাল। তো তোমার মধ্যে এই ব্যাপারটা, মানে যেহেতু মানে আমি বলছি ধরো তোমার এই যে এই স্প্যানটাতে তুমি হয়তো ফিল্মফেয়ার পাচ্ছো বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, এবং যে ছবিটার জন্য পেয়েছো স্পেশালি, সেটা একটা খুবই খুবই একটা আহ, কি বলবো বলার জায়গা রাখে। তো এই এই অ্যাওয়ার্ড জিনিসটাকে তুমি কিভাবে দেখো? মানে আজকে তো প্রচুর অ্যাওয়ার্ড আমরা চারদিকে দেখতে পাচ্ছি। অ্যাওয়ার্ড জিনিসটাকে আমার আলাদা করে কিছু দেখার নেই। অ্যাওয়ার্ড জিনিসটা যদি জীবনে কোনো কাজ মানুষের জায়গায়, মানুষের কাছে, জুরিদের কাছে, বা জাজেসদের কাছে হোক, বা অডিয়েন্সের কাছে হোক, যখন জিনিসটা কোনো না কোনো ভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে, সেটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা। যে একটা কাজ কষ্ট করে, মানে একটা সিনেমা করা মানে সেটা একটা যুদ্ধের মতো ব্যাপার। তো একটা সমস্ত প্রত্যেকটা মানুষের এফার্ট এখানে জড়িয়ে থাকে, শুধু তো আমার একার নয়। আহ, সেই রেসপেক্টে আমার মনে হয় সেটা একটা পুরো ইউনিটের কাছেই একটা বিশাল বড় পাওয়ার ইয়ে থাকে। কারণ এখন আমার ভালো লাগে যে, মানে এই যে আজকে আলোচনার মাধ্যমে সহজপাঠের গপ্প কথা উঠে এলো, এটা আমার কাছে একটা বড় পাওয়া। কারণ সহজপাঠের গপ্প এত বছর পরেও আলোচনার বিষয়, বা শুধু এখানে বলে নয়, কলকাতাতে বহু বহু মানুষ সামনাসামনি দেখা হলে, হোয়াটসঅ্যাপ মেসেজে, ফেসবুক মেসেজে বহু মানুষ আমাকে এখনো বলে যে তোমার সহজপাঠের গল্পের ফ্রেমগুলো আমাকে আম, বর্ষায় বাংলার যে সদা মাটির গন্ধ, সেটা আমি এখনো শুকতে পারি, বা সেটার গন্ধ আমি এখনো পাই। এইটা আমার মনে হয় শুধুমাত্র অ্যাওয়ার্ড বা এই সমস্ত জিনিসের ভেতরে বেঁধে রাখা যায় না। এটা একটা ঠিক। ইটার্নাল ব্যাপার। সিনেমা মানুষের কাছে ভালোভাবে তুলে ধরলে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলে, তার ফলস্বরূপ অ্যাওয়ার্ড যদি আসে, সেটা অবশ্যই মানে ভালো লাগার একটা জায়গা, কিন্তু সেটাই শেষ কথা নয় আর কি। সেই হুম জায়গায় হুম হুম। দাঁড়িয়ে আমার মনে হয় আম, ভালো কাজের প্রতি আহ, নিষ্ঠা রাখা, ভালো কাজের লক্ষ্য রেখে আরো আহ, নিজেকে আরো বেশি পরিণত করা অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, সেইটা আমার মনে হয়, আমার অন্তত আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ এটার সাথে শুধুমাত্র তো, মানে ইন্ডাস্ট্রিতে তো সবাই, মানে চাকচিক্য ব্যাপারটা বেশি চোখে পড়ে। চাকচিক্যর হুম। পেছনে কতটা পরিশ্রম বা কতটা স্ট্রাগল লুকিয়ে আছে বা স্ট্রাগল জড়িয়ে আছে, সেটা তো খুব একটা মানুষের চোখে পড়ে না ইন জেনারেল। আনটিল আনলেস খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড না হলে সেটা কেউ জানতে পারে না। তো সেই জার্নিটা আমার কাছে অনেক বেশি উপভোগ্য দেন দিস ওভারঅল গ্লস। কারণ গ্লসটা তো সবার ভালো লাগার জায়গা, সেটা অবভিয়াসলি সেটা সবাই আহ, জানে বা বুঝবে বা বুঝতে পারে। কিন্তু পেছনে যে আহ, চেষ্টা বা আহ, অধ্যাবসায় যেটা জড়িয়ে আছে, সেই জায়গাটা, আমার সেই জার্নিটা বেসিক্যালি আমার মনে হয় আমার কাছে অনেক বড় পাওয়া। বুঝতে পারলাম। খুব ভালো লাগলো মানে তোমার সাথে এরকম একটা সেশন করে আর কি, একটা আড্ডার ছলে কত কিছু কথা আমরা জানতে পারলাম। ইভেন পেন্টিং এর ব্যাপারটা, এটা সত্যি অজানা ছিল আমাদের দুজনের কাছে। তো আহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে মানে এখানে আসার জন্য। অনেক তোমাকে থ্যাংক ইউ। বলেছিলাম। হ্যাঁ, আজকে আমার সাথে ইভেন দেবাশিস দার কথা ছিল, দেবাশিস রয়। তো আমাকে বলছিল যে আহ, আহ, মানে তোমার সাথে এই আড্ডাটা হবে, মানে বললো আমারও খুব ভালো লাগছে আর কি, আমিও দেখবো। তো আমাকে বলছিল, দেবাশিস দার সাথে সকালেই কথা হচ্ছিল। ইভেন আমাদের তো দুটো ফ্রেন্ড অসংখ্য খুব ধন্যবাদ। এক্সাইটেড, মানে তুমি যে আড্ডায় আসছো খুব এক্সাইটেড, মানে তারাও সিনেমাটোগ্রাফার, মানে আহ, মানে হ্যাঁ হ্যাঁ।
সিনেমায় অনেক কাজ করেছে, খুব গতকালকে আমাকে এক্সাইটেড। আমাকে আমাদের দুজনের একজন ক্লোজ বন্ধু আর কি হোয়াটসঅ্যাপ করে, এবং সে খুবই মানে উদগ্রীব হয়ে আছে। মানে সে বলছে আমি দেখবো, বাট আমার আজকে একটা শুট পড়ে গেছে, বাট আমি ভিডিওটা অবশ্যই দেখবো আর কি হলে। তো মানে খুবই মানে ভালো লাগছে, মানে তোমাকে মানে আনতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। এবং তুমি যদি কিছু বলো তোমার কেমন লাগলো ওভারঅল। না, আমি সবসময় বিশেষ করে স্টুডেন্ট বা যারা ইয়াং জেনারেশন রয়েছে সিনেমাটোগ্রাফারদের ভেতরে বা ফটোগ্রাফারদের ভেতরে, বহু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আমার সাথে টাচে থাকার চেষ্টা করে। যদিও সবসময় সেগুলো পাবলিকলি জানা যায় না বা বোঝা যায় না, বা সেটা কতটা দরকারও আছে সেটাও একটা ব্যাপার। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি, বা ইনফ্যাক্ট যেদিনকে আমি দিল্লিতে যাই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য, সেদিন তার পরের দিন সকালবেলাও আমি দিল্লির একটা ইনস্টিটিউটে 10-15 জন ইয়াং সিনেমাটোগ্রাফারদের সাথে বসে প্রায় 3-4 ঘন্টা আড্ডা মেরেছি আমার ফ্লাইট ধরার আগে। তো আমি সবসময় চেষ্টা করি তাদের সাথে সময় কাটানোর, তাদের সাথে, কারণ এটা একটা, মানে আমার মনে হয় এটা শুধুমাত্র তাদের কাছে এনরিচমেন্ট নয়, তাদের সাথে থেকে আমাকে নিজেরও, আমি মনে হয় খানিকটা সমৃদ্ধ ফিল করি। কারণ এক একটা মানে কারণ এটার সাথে শুধুমাত্র তো ক্যামেরা বা লাইট জড়িয়ে নেই, একটা মানুষের জীবন জড়িয়ে আছে। তো সেই জায়গাটা আমার মনে হয় জানা বা শেখা বা বুঝতে পারা, এটা আমার কোথাও না কোথাও ভীষণভাবে মনে হয় যে আদান প্রদানটা বেসিক্যালি, এটা আমার মনে হয় দু তরফকেই ভীষণভাবে সমৃদ্ধ করে। তো আমি সবসময়, মানে শুধু জি জি। আজকে বলে না, আমি এফটিআই তে যখন পড়াশোনা করেছি, পাস আউট করার সঙ্গে সঙ্গে আমি আইএসবিএম পুনা, যেটা সেখানে আমি কিছুদিন পড়িয়েছি। তারপরে এফটিআই তে তো ক্লাস নিয়েইছি আমি বহুবার। ইয়াং স্টুডেন্টদের সাথে চেষ্টা করেছি ইয়ে করার। আহ, দিল্লিতে ক্লাস নিয়েছি। তো যতটা সম্ভব পারি চেষ্টা করি ইয়াংদের সাথে সময় কাটাতে। মাঝে মাঝে হয়ে ওঠে না নানান ইয়েতে, কিন্তু ভালো লাগে, মানে এই ধরনের আড্ডা, এই ধরনের আলোচনা, তাতে যদি দুটো মানুষের ভালো হয়, দুটো মানুষ যদি আহ, মানে আরো বেশি ভালো করে নিজেদের স্বপ্নগুলোকে আরো বেটার করতে পারে, নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারে, তাহলে 100 বার কেন নয়। সো থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। অনেক ধন্যবাদ। আবার হয়তো পরে কোনোদিন হয়তো আমাদের আড্ডা হতে পারে। তো 100 বার। আজকে এখানেই শেষ একদম। করছি। হ্যাঁ, ঠিক আছে। এখানেই শেষ করছি আজকে। আবার পরের আমরা কোনো একটি আড্ডায় হয়তো আসবো। তো আহ, চলো আমরা তাহলে এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ওকে। তোমাকে পেয়ে। আর তোমাকে অনেক চলো, থ্যাংক ইউ। আর তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো কাজ দাও। চেষ্টা ডেফিনেটলি নিশ্চয়ই। করবো, তোমরাও ভালো হুম। থেকো। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ।